দেবেন্দ্র কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পুরোটাই ফাঁকা। সকলেই মন্ত্রী এবং তার ছেলেকে দেখতে ব্যস্ত। এদিকে কারও আসার সময় নেই। নূপুর ফাঁকা দেখে একটা ক্লাসে ঢুকে পড়ে। ধপাস করে দরজা লাগিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। বারবার অসম্মানিত হতে হতে নিজেকে কেমন মূল্যহীন মনে হয়। এই মানুষটাকে নিয়েই নূপুর ভাবে। একটা মাস না দেখতে পেয়ে কেমন ছটফট করছিল। প্রতিরাতে এই মানুষটার ফেসবুক আইডি সার্চ করে তার পিকচার দেখত। কি হয়ে গেল নূপুরের? নিজেকে হারিয়ে ফেলল একটা বেপরোয়া হার্টলেস খারাপ মানুষের মাঝে, যে শুরু থেকে এই পর্যন্ত শুধু তাকে সম্মান করেই এসেছে। নিজের লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে সে। কি করার স্বপ্ন ছিল আর এখন কি করছে? ছি হো নূপুর। একে একে সকলেই ছোটখাটো বক্তব্য শেষ করে। কি শ্রুতি মধুর তাদের কথা বলার ধরন! যেন জনগণের জন্য নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত তারা। ভোটে জয়ী হলে মানিকগঞ্জ শহরটাকে সুইজারল্যান্ড বানিয়ে দেবে। সাধারণ জনগণ তাদের বক্তব্য শুনে হাততালি দিতে থাকে। অবশ্য তারা বক্তব্য শুনছে কিনা কে জানে। সকলের নজর আটকে আছে নওয়ান তালুকদারের দিকে। পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিমায় বসে আছে সে। দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে গভীর মনোযোগে ফোন দেখছে। ঠোঁটের ভাঁজে সিগারেট। তার সিগারেটের টান দেওয়ার দৃশ্যটাও একটা আর্ট। শত শত রমণী পাগল হওয়ার জন্য যথেষ্ট। সিগারেটের একটু ছাই নওয়ানের টি শার্টে লেগে যায়। নায়েব তালুকদার খুবই যত্ন সহকারে টি শার্ট হতে ছাইটুকু মুছে দেয়া এবং বাতাসে একটু এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো খুবই যত্ন সহকারে ঠিকঠাক করে দেয়া। সাধারণ জনগণের হৃদয়ের দাগ কেটে যায় এই দৃশ্যখানা। বাবা তো বাবাই। সে ধনী হোক বা দরিদ্র, সন্তানের কাছে সে সর্বদাই সুপার হিরো। বাবাদের কাছে সবকিছুর আগে তার সন্তান। তবে যে বাবারা প্রচণ্ড পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তারাও সন্তানদের ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না। কি করে 2 টাকা রোজগার করবে, কিভাবে সন্তানদের মুখে খাবার তুলে দেবে, এসব ভাবতে ভাবতেই তাদের সময় চলে যায়। কখন একটু ভালোবেসে বাচ্চাদের সাথে সময় কাটাবে? আবির ছিল ভিড়ের মধ্যে, কিছু ছেলেদের সঙ্গে মিশে। এই ছেলেগুলো শিক্ষামন্ত্রীর হায়ার করা। এত বডিগার্ড পুলিশ থাকার পরেও নায়েব তালুকদার চিন্তিত। সেজন্য তার ছেলেপেলেদেরও এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচনের আগে কোনো ভুল ত্রুটি করা চলবে না। আবিরের খুব খারাপ লাগে। সেও তো ছেলে, তাকেও তো জন্ম দিয়েছে। তাহলে তার জন্য ভালোবাসা বরাদ্দ নেই কেন? কেনই বা তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে শতবার প্রশ্ন করেছে সে, তবে তিনি জবাব দেয়নি, এড়িয়ে গিয়েছে। এই যে যেমন এখন মানিকগঞ্জ ছেড়ে রংপুর গিয়ে বাসা ভাড়া করে থাকছে। আবিরও গিয়েছিল সাথে, কিন্তু গতকাল রাতে নায়েব তালুকদার কল করে আসতে বলেছে। আবিরের চোখের কোণে অশ্রু জমে। অতি গোপনে চোখ মুছে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। সকলের বক্তব্য দেওয়া ইতিমধ্যেই শেষ। এবার সকলে আবদার করেছে তারা নওয়ানের থেকে একটা গান শুনতে চাই। বলা বাহুল্য সকলে নওয়ান তালুকদারের গানের ফ্যান। গর্বে নায়েব তালুকদারের বুকটা ফুলে ওঠে। তার ছেলের গানের গলা অপূর্ব। মহান আল্লাহ তাআলা তার ছেলেটাকে খুবই যত্ন সহকারে সৃষ্টি করেছে। মাশাল্লাহ, সব দিক থেকে পারফেক্ট সে। এমন রাজপুত্র শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। এমনটাই ভাবে নায়েব তালুকদার। বল্টু কোথা থেকে একটা গিটার জোগাড় করে নিয়ে আসে। সেটা নওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ভাই মেলাদিন হয়ে গেল আপনার গান শুনি না, গাইজা ফেলান একখান গান। নওয়ান ফোন বন্ধ করে পকেটে পুরে ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা ফেলে দিয়ে গিটার হাতে নেয়। 2 হাতের কায়দায় টুংটাং আওয়াজ তুলে। হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছে এখানে। মানুষ বেশি, শোরগোল একটু হবেই। তবে গিটারের আওয়াজে সকলে সাইলেন্ট মুডে চলে যায়। নওয়ান চোখ দুটো বন্ধ করে মধুর সুরে গেয়ে ওঠে। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা চায় না শুনতে সে এই বুকের কান্না। আমি চোখের বালি, কি করে তাকে বলি? এই বুকে কি বেদনা! বোঝে না সে, বোঝে না। সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা? উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। সকলেই গভীর মনোযোগে নওয়ানের গান উপভোগ করে। নূপুরের কানেও পৌঁছে যায় এই সুর। সেও আঁখি পল্লব বন্ধ করে গান শুনে। হারিয়ে যায় শ্রুতিমধুর মন ভোলানো বিরহের গানে। ভুলে যায় কিছু মুহূর্ত আগে খাওয়া থাপ্পড়ের কথা। নিজেও ঠোঁট নাড়িয়ে একটু আধটু সুর মেলায়।
গান শেষ হতেই হাততালির আওয়াজে চারিদিক মুখরিত হয়। চাপা গুঞ্জন শুরু হয় সমাবেশে। নয়ন তালুকদার এমন বিরহের গান কেন গাইল? সকলের জানামতে তার জীবনে তো কোনো দুঃখ থাকার কথা না। হ্যাঁ, মাস খানেক আগে চেয়ারম্যানের মেয়েকে জোর করে বিয়ে করেছিল সে, এবং ৪-৫ দিন পরে সেই বিয়ে ভেঙে ও দিয়েছে। আজকে প্রাক্তন স্ত্রীকে সকলের সামনে থাপ্পড় কেন মারল? আর কেনই বা এমন বিরহের গান গাইল? তবে কি প্রাক্তন স্ত্রীর বিরহে ব্যথিত মন্ত্রীর ছেলে? স্বয়ং মন্ত্রিসভার আয়োজন করেছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না? সেটা কি হয়? ভরপুর বিরিয়ানি খাওয়ানো হচ্ছে সবাইকে। নয়ন স্টেজ থেকে নেমে হাঁটতে হাঁটতে কলেজের ভেতরে ঢুকে পড়ে। তার পেছন পেছন বল্টুসহ আরও কয়েকজন যায়। মূলত মন্ত্রীর ছেলেকে প্রোটেকশন দেওয়ার জন্যই তারা সঙ্গে গিয়েছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা একটু বেশি সুন্দর। দুপাশে দুটো বড় বিল্ডিং, একটা ৩ তলা এবং অপরটা ২ তলা। সামনে বিভিন্ন ফুল গাছ এবং কলেজ চত্বর। বিশাল বড় বটগাছও রয়েছে। বল্টু বলে, ভাই আপনি এদিকে আসলেন যে? নয়ন জবাব দেয় না। হাতে থাকা ফোন খানা পকেটে পুরে একটা সিগারেট ঠোঁটের ভাঁজে গুজে নেয়। শেষ একটা সিগারেটই ছিল প্যাকেটে। বেনসন সিগারেটের খালি প্যাকেটটা ছুঁড়ে ফেলে দূরে। তারপর বল্টুর দিকে তাকাতেই বল্টু আগুন জ্বালিয়ে দেয় সিগারেটে। নয়ন মনের সুখে টান দেয়। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানেই ওয়েট করো সবাই, আমি ৫ মিনিটে আসছি। নয়ন সামনে এগোতে যেতেই দেখতে পায় আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে এদিকে আসছে নূপুর। বল্টু আঙুল তাক করে জোরে বলে ওঠে, ভাই ওই যে দেখুন ভাবি আসছে। নূপুর ও শুনতে পেয়েছে বল্টুর কথা। সে দাঁতে দাঁত চেপে এগিয়ে আসে। নয়নের দিকে আঙুল তুলে বলে, আমাকে থাপ্পড় দেওয়ার সাহস হয় কি করে? কি ভাবেন নিজেকে? সব সময় সব জায়গায় ইনসাল্ট করবেন? আমি মানুষ না? নয়ন পকেটে ২ হাত পুড়ে সোজা হয়ে দাঁড়ায়। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়াতে ওড়াতে বলে, আঙ্গুল নামিয়ে কথা বলো। নূপুর সত্যিই আঙ্গুল নামিয়ে নেয়। চারিপাশে নজর বুলিয়ে সবাইকে এক পলক দেখে। তারপর সরে গিয়ে দুপা পিছায়। বল্টু ওকে ওর বাসায় দিয়ে আয়। আমি একাই যেতে পারব। আই নো। তবুও বল্টুর সাথে যাবে। নূপুর আরও কিছু বলার জন্য প্রস্তুতি নেয়া, কিন্তু তাকে বলতে না দিয়ে নয়ন পুনরায় বলে, স্টপ ইউর মাউথ। যাও। নূপুর নয়নকে এক পলক দেখে বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন বল্টুও দৌড় দেয়। ১ মাস পরে বাড়ি ফিরবে নয়ন। তালুকদার বাড়ি মেতে উঠেছে অন্যরকম সাজে। আমিনা বেগমের খুশি যেন ধরছে না। ছেলে যা যা খেতে ভালোবাসে সবকিছু নিজে হাতে রান্না করছে। ছেলের ঘর গুছিয়েছে, জামাকাপড় ঠিকঠাক করে রেখেছে। দুপুর হওয়ার আগেই সব কাজ শেষ করে বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার কলিজাটা ছটফট করছে। কখন দেখবে রাজপুত্রকে? একটা মাস দেখেনি। চোখ দুটো যেন তৃষ্ণার্ত কাকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে এক পলক দেখার লোভে। আমিনা বাচ্চা ছেলেটির নাম রেখেছে আয়াস। সে এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। মীরা, স্নেহা সবাই তাকে আদর করে। আয়াস ও আমিনার সঙ্গে দাঁড়িয়ে আছে। এমন মুহূর্তে তালুকদার বাড়ির গেট দিয়ে পরপর ৪-৫টা গাড়ি ঢোকে। গার্ডসহ নায়েব তালুকদার গাড়ি থেকে বেরিয়ে আসে। শুধু দেখা মেলে না নয়ন তালুকদারের। আমিনা যেন হতাশ হল। চাতক পাখির ন্যায় নজর ঘুরিয়ে ছেলেকে খুঁজতে থাকে। নায়েব যেন বুঝল আমিনার মনের কথা। সে বাসায় ঢুকতে ঢুকতে বলে, আব্বা টাউনে রয়ে গেছে, একটু পরে চলে আসবে, তুমি আপসেট হইও না। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, নায়েব তালুকদার আয়াসের চুলের ভাঁজে হাত বোলায়। হাতে থাকা চকলেটের বক্স এগিয়ে দেয় বাচ্চাটার দিকে। আমিনা অবাক না হয়ে পারে না। ফ্যাল ফ্যাল নয়নে শুধু তাকিয়ে থাকে। বদলে গিয়েছে স্নেহা। পুরোপুরি বদলে যাওয়া যাকে বলে। এখন আর সে কক্ষ থেকে বের হয় না। কারো সঙ্গে কথাও বলে না। পড়ালেখা ছেড়ে দিয়েছে। কলেজে যেতেও ইচ্ছে করে না। ওই মাঝে মধ্যে একটু বেওথা ব্রিজে যায় নূপুরের সঙ্গে দেখা। সেটাও আবার খুব সকালে, যাতে মানুষের ভিড়ভাট্টায় না পড়তে হয়। দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেছে। স্নেহার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী নূপুর। সেও নয়নের মতো নূপুরকে চাঁদ নামেই ডাকে। শুধু হৃদয়ে জমানো দুঃখগুলো কেউ কারো সঙ্গে শেয়ার করতে পারে না।
আজকে নয়ন বাড়িতে ফিরবে জানে না স্নেহা। স্বভাব সুলত কক্ষেই বন্দী ছিল গোটা দিন। কয়েকখানা উপন্যাসের বই শেষ করেছে। আগে সে ভাবত কি আছে উপন্যাসে? কেন মানুষ রাত জেগে সময় নষ্ট করে বইয়ে মুখ গুজে থাকে? কি সুখ পায় তারা? তবে এখন বুঝতে পারে একাকিত্বে বিভোর মানুষদের একমাত্র সঙ্গী এই উপন্যাস। মন ভাঙ্গা মানুষগুলোর একমাত্র শান্তি জায়গা শুনশান নীরবতায় বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকা। উপন্যাসের কিছু চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে বেড়ানো। স্নেহাও সেটাই করে। মা কিছু মুহূর্ত আগে এক কাপ চা দিয়ে গিয়েছে। তিনিও এখন স্নেহার সাথে কথা বলে না। বলবেই বা কি করে? মেয়ে যে তার কথা শোনে না। অবশ্য এসব নিয়ে স্নেহার আফসোস নেই। কাউকে লাগে না তার। একাকিত্বই সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। চায়ের কাপে চুমুক দিতেই স্নেহার ফোন বেজে ওঠে। বড় বোন সিনথিয়া কল করেছে। বোনের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক নয় তার। ভাই বোনদের মধ্যে আলাদা একটা সম্পর্ক থাকে না? কিছুটা খুনসুটি, দুষ্টুমি, হৈহুল্লোড়। এরকম সম্পর্ক তাদের 3 ভাই বোনের মধ্যে কখনোই ছিল না। থাকবেই বা কি করে? কেউ কাউকে ঠিকঠাক কাছেই পায়নি কখনো। স্নেহা কলখানা রিসিভ করে। ওপাশ থেকে সিনথিয়া বলে, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি? ফাইন। পড়ালেখা বাদ দিয়েছ শুনলাম। মাথায় ধরে না। নিজেকে এত চাপ দিলে কি করে মাথায় ধরবে? সহজ কথা বুঝতে কেন পারছ না? নয়ন ভাইয়া তোমার নয়। তাকে মাথা থেকে বের করো। প্রচণ্ড রাগ হয় স্নেহার। সবাই একই কথা বলে। স্নেহা কি নয়নকে পাওয়ার জন্য পাগলামি করছে? নাকি ভিলেন হয়ে গেছে? শুধু মানুষটাকে ভালোবেসেছে। আর সরল মনে সবাইকে বলেছে। এটাই কি তবে তার দোষ ছিল? ওয়ান সাইড লাভ কি তবে এতই খারাপ? কল কেটে দেয় স্নেহা। ফোন খানা ছুঁড়ে মারে দেওয়ালে। মুহূর্তেই 1 মাস আগে কিনে আনায় ফোন প্রো দেয়ালে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায়। ডিসপ্লেতে ভালোই আঘাত পেয়েছে তবে ভেঙে গুড়িয়ে যায়নি। স্নেহা 2 হাতে নিজের চুলগুলো খামচে ধরে হু হু করে কেঁদে ওঠে। গোটা দুনিয়া বলে সে আমার নয়। আরে হো আমি সবাইকে কেমনে বোঝাই শরীর না ছুঁয়েও ভালোবাসা যায়। একটু থেমে কাপা সর্প আবার বলে, আমাকেই কেউ বুঝল না। কে একটু মাথায় হাত বুলিয়ে বলল না কি কিছু হয়নি। জীবন ছোট। তুমি মানিয়ে নিতে শিখো। নাই বা সে তোমার হলো। তাকে সারা জীবন দেখতে পাবে এটাই বা কম কি? একটা জীবন তাকে দেখেই কাটিয়ে দাও। কেউ বুকে জড়িয়ে বলে না কি তুমি ভালো আছো তবু। কেউ কি কাদার জন্য তার কোলটা এগিয়ে দেয় না। আমার যে কত কষ্ট হয়। কি যে দুঃখে জীবন অতিবাহিত করছি। তাকে পাইনি বলে আমি যতটা আঘাত না পাই। সে আমার নয় এটা ওনাদের থেকে শুনলে আমার দুঃখ দ্বিগুণ বেড়ে যায়। এই সামান্য কথাটা কেউ বুঝল না। কেউ জানল না আমি মরে গেছি। স্নেহার মনটা মরে গেছে। শুধু শরীর খানা জীবিত। 1 মাস পরে অভিও মানিকগঞ্জ এসেছে। কোনো কাজে নয় নূপুরকে এক পলক দেখার জন্য। সেইবার শুধু একটু দেখা পেয়েছিল। মেয়েটার সঙ্গে কথা বলা হয়নি। তবে আজকে প্রস্তুতি নিয়ে এসেছে কথা না বলা পর্যন্ত মানিকগঞ্জ থেকে নড়বে না। কিছুতেই না কোনো মতেই না। মানিকগঞ্জ স্বাধীনতা চত্বর এবং শিশু পার্কের মাঝের রাস্তাটাকে খালপার বলা হয়। টাউন বা বাস স্ট্যান্ড থেকে আসা অটো বা রিকশাকে দাঁড় করিয়ে তবেই বেওথা যেতে হয়। প্রতিদিনের ন্যায় আজকেও নূপুর খাল পার এসে দাঁড়ায়। প্রচণ্ড রোদে নূপুরের মুখখানা লাল হয়ে গেছে। পেছন থেকে বল্টু অনবরত বলছে, ভাবি ভাই আপনাকে গাড়িতে যেতে বলেছে। দয়া করে উঠুন। না হলে ভাই খুব বকবে আমারে। সেদিকে নূপুর পাত্তা দিচ্ছে না। সে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে অটো খুঁজতে ব্যস্ত। তখনই কালো রঙের একটা গাড়ি এসে থামে নূপুরের সামনে। গাড়ির জানালায় থাকা কালো গ্লাস সরাতেই অভির মুখখানা দেখতে পায় নূপুর। বরাবরের মতোই ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলে আছে। নূপুর আমার সাথে যাবে? তোমাদের বাসায় যাচ্ছি। অদ্ভুত আবদার। এভাবেও বলতে পারত গাড়িতে এসো। কিন্তু লোকটা অধিকার ফলাতে পছন্দ করে না। সবসময় অনুমতি নিবে। এই দিকটাই নূপুরের খুব ভালো লাগে। এমনই তো হওয়া উচিত। সম্পর্কের আগে আমরা সবাই মানুষ। আমাদের আলাদা আলাদা মতামত বা ইচ্ছে থাকতে পারে। সেজন্য অনুমতি নেওয়াটা অতীব জরুরি। সব সময় অধিকার ফলাতে হয় না।
নূপুর দুপা এগিয়ে যায়। অভি বুঝতে পারে মেয়েটা তার সঙ্গে যাবে। সেজন্য তাড়াহুড়ো করে গাড়ির দরজা খোলে। তোমার কি আমার পাশে বসতে সমস্যা আছে? না হলে আমি ড্রাইভারের পাশে গিয়ে বসব। নূপুর মৃদু হেসে দুদিক মাথা নাড়ায়। মানে তার সমস্যা নেই। তারপর গাড়িতে বসে পড়ে। অভির মুখে একরাশ প্রশান্তি ছড়িয়ে পড়ে। বল্টু তখনই ছোটে নয়নের কাছে। নয়ন ছেলেদের উদ্দেশ্যে কিছু বলছিলেন। তাদের টাকা পয়সা দিচ্ছিল। 10টা হুন্ডা, 20টা গুন্ডা। ব্যাস নির্বাচন ঠান্ডা। তোমরা তোমাদের কাছে লেগে পড়ো। বাকি সবটা আমি দেখে নিব। বল্টু নয়নের পাশে দাঁড়িয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ভাই জরুরি কথা আছে। নয়ন সবাইকে চলে যেতে বলে তারপর নিজের এসি গাড়িতে উঠে পড়ে। বল্টু ড্রাইভারের পাশে বসে। ভাবি প্রধানমন্ত্রীর ছেলের গাড়িতে বসেছে। ছেলেটা ভাবিকে দেখে হাসতেছিল। আমার মনে হয়েছে উনি ভাবিকে পছন্দ করে। বল্টুর কথা শুনতে পায় নয়ন। চোখ দুটো বন্ধ করে সিগারেটে টান দিতে দিতে মনোযোগ দিয়েই শুনেছে। তবে প্রত্যুত্তরে কিছু বলে না। যেন উত্তর দেওয়ার থেকে এই মুহূর্তে সিগারেট খাওয়াটা বেশি জরুরি। বল্টু যেন হতাশ হলো এমন নয়নে তাকায় নয়নের দিকে। বিটবিট করে বলে, বউ আর জামাইয়ের যে কি হয়। বল্টু তুই এসব বলল কি কারবার বুঝবি না। অনবরত বেজে চলেছে অভির ফোনখানা। কাউকে কিছু না জানিয়েই সে মানিকগঞ্জ চলে এসেছে। সামনে নির্বাচন। বিপক্ষ দল যখন তখন এট্রাক করতে পারে। অভিকে বারংবার বলা হয়েছে সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে অভির সে কথায় পাত্তাই দেয় না। এই যে এই মুহূর্তে অতিরিক্ত ফোন বাজায় বিরক্ত হয়ে ফোনখানা বন্ধ করে ফেলে। নূপুর সেটা লক্ষ্য করে এবং বলে, ইম্পর্টেন্ট কল হতে পারে। অভি যেন অপ্রস্তুত হয়ে পড়ল। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, ওই বাসা থেকে কল এসেছে। অভিকে তোতলাতে দেখে নূপুর ভ্রু কুঁচকে ফেলে এবং বলে, আর ইউ ওকে? পকেট থেকে রুমাল বের করে অভি। এসি গাড়িতেও দরদর করে ঘামছে। কোনোমতেই নিজেকে শান্ত করতে পারছে না। শখের নারী পাশে বসে থাকলে অবশ্যই নিজেকে শান্ত রাখা যায় না। নূপুরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভির নার্ভাসনেস আরও বেড়ে যায়। সে শুকনো ঢোক গিলে বলে, ঠিক আছি আমি। নূপুর আর কিছু বলে না। জানালা দিয়ে বাইরে তাকায়। এই রাস্তা দিয়ে যতবার আসা যাওয়া করে ততবারই সে তালুকদার বাড়ির পানে তাকিয়ে থাকে। উঁচু বিল্ডিংটার 2 তালার উত্তর দিকে নয়ন তালুকদারের কক্ষ। বেওথার রাস্তা থেকে স্পষ্ট দেখা যায় সেই কক্ষের ব্যালকনিটা। ফুলের গাছগুলো নেতিয়ে পড়েছে। পড়বে না? গাছগুলোর মালিক যে বাসায় নেই। কে যত্ন করবে? নয়ন বাসায় না থাকলে রেবেকা খালার পাখা গুজিয়ে যায়। কোনো কাজে মন থাকে না তার। ভাবতে ভাবতে মুচকি হাসে নূপুর। দীর্ঘশ্বাস ফেলে নজর ফিরিয়ে নেয়া। মনে মনে বলে, আমার মনে আপনার জন্য ভালোবাসা নেই নয়ন। আছে এক রাশ ঘৃণা। অতি তাড়াতাড়ি আপনাকে আর আপনার পরিবারকে ধ্বংস করে দিব আমি। করবই। বেওথা ব্রিজটা পার হতেই তাদের বাড়ি দেখা যায়। গাড়ি থামতেই সবার আগে নূপুর নেমে পড়ে। অভির সঙ্গে কোনো কথা না বলেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। নেহাল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নূপুর নিজ কক্ষে যেতে যেতে নেহালকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তোমার বন্ধু এসেছে। এগিয়ে আনো তাকে। নূপুর তার কক্ষে ঢুকে পড়ে। নেহাল টিভি বন্ধ করে বাইরে বের হয়। অভির সঙ্গে আলিঙ্গন করে তাকে ভেতরে নিয়ে আসে। ওইবারের মতো আজকেও অনেক জিনিস নিয়ে এসেছে অভি, তার জন্য রাগ দেখাতেও ভোলক না নেহাল। স্টপ দ্য কার, হঠাৎ করে বলে ওঠে নয়ন। সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে। তাদের পেছনে থাকা গাড়িগুলোও থেমে যায়। স্বাধীনতা চত্বরের সামনে থাকা ফুল গাছের মাঝে ছোট্ট একটা কুকুরছানা বসে আছে। খুব বেশি অসুস্থ সে দেখেই বোঝা যাচ্ছে। নয়ন গাড়ির দরজা খুলে নেমে পড়ে। তার দেখাদেখি বাকি গাড়ি থেকে গার্ডরাও নেমে পড়ে। নয়ন এগিয়ে গিয়ে কুকুরছানাটির গায়ে হাত দিতে যায়। বাধা দেয় বল্টু। বলে ওঠে, ভাই আমি নিচ্ছি। ওর গায়ে নোংরা লেগে আছে। নয়ন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় বল্টুর পানে। বল্টু ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। নয়ন কুকুরছানাটিকে কোলে নিয়ে পুনরায় গাড়িতে ফিরে আসে এবং ড্রাইভারকে আদেশ দেয় গাড়ি স্টার্ট করার জন্য।
বাকি গার্ডরাও তাদের গাড়িতে ফিরে যায়। কিছু মুহূর্তের মধ্যেই তালুকদার বাড়ির গেট দিয়ে সবগুলো গাড়ি প্রবেশ করে। এখনও আমিনা দরজার সামনে দাঁড়িয়ে আছে। থাকবে না? কতদিন হয়ে গেল তার কলিজার ছানাটাকে দেখে না। হৃদয়টা ছটফট করছে একটু দেখার জন্য। অবশেষে আমিনার অপেক্ষার প্রহর শেষ হয়। কুকুর ছানাটিকে কোলে করে গাড়ি থেকে নামে নয়ন। মাকে দেখে মুচকি হাসে। ঠোঁটের ভাঁজে থাকা সিগারেট ফেলে দিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। এক হাতে জড়িয়ে ধরে তাকে খুবই যত্ন সহকারে চুমু খায় কপালে। আমিনা অনেক কথা বলতে থাকে। নয়নকে বড্ড ধৈর্যশীল দেখাল। চুপচাপ মায়ের সব কথা শুনতে থাকে। তারপর বলে, তোমার ছোট ছানা কোথায়? আয়াস ঘুমিয়েছে। আমিনা সেটা নয়নকে জানায় এবং জলদি ফ্রেশ হয়ে আসতে বলে। একসাথে খাবে ছেলের সঙ্গে। নয়ন বাধ্য ছেলের মতো মায়ের কথা মেনে নেয়। চলে যায় ফ্রেশ হতে। সবিতা তালুকদার আড়াল থেকে মা ছেলের এমন দৃশ্য দেখছিলেন। বড্ড হিংসে হয় তার। ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারলে যেন বাঁচে। কিন্তু ওই বেপরোয়া নয়নকে বড্ড ভয় পায় সে। তাই তো ঠিকঠাক কোনো প্ল্যানিং করতে পারে না। রাত 8:10। আজকে বোধহয় নয়নের মনটা ভালো নেই। অবশ্য সব সময় সে এমন গম্ভীর থাকে। তালুকদার বাড়ির সামনে থাকা সুইমিং পুলে পা ডুবিয়ে গিটারে টুংটাং আওয়াজ তুলছে নয়ন। ঠোঁটের ভাঁজে সিগারেট। বড় চুলগুলো এলোমেলো। পরনে হাতা কাটা ধোলাঢালা টি শার্ট এবং শর্ট প্যান্ট। ছোট্ট কুকুর ছানাটিকে পরিষ্কার করে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে রেবেকা। আজকে থেকে তার দায়িত্ব বেড়ে গেছে। এই কুকুর ছেলেটিরও যত্ন করতে হবে। এই মুহূর্তে কুকুর ছানাটি নয়নের কোল দখল করে বসে আছে। বল্টু তারই পাশে দাঁড়িয়ে আছে। নয়ন তাকে কয়েকবার বসতে বলেছে, কিন্তু সে বসতে নারাজ। সিগারেট শেষ। তার শেষ অংশ সুইমিং পুলের পানিতে ফেলে দিয়ে আখি পল্লব বন্ধ করে নেওয়ান। মধুর সুরে গেয়ে ওঠে, কি জ্বালা দিয়া গেলা মোরে। নয়নের কাজল পরাণের বন্ধুরে। না দেখিলে পরাণ পড়ে। কি দুঃখ দিয়া গেলা মোরে। নয়নের কাজল পরাণের বন্ধুরে। না দেখিয়ে পরাণ পড়ে। স্নেহা নিজ কক্ষ থেকে নয়নের গান শুনতে পায় এবং মুহূর্তেই দৌড়ে বেলকনিতে চলে আসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পাষাণ পুরুষটিকে। কারণ ছাড়াই আখি পল্লব ভিজে ওঠে। গানটা বড্ড বুকে লাগে। ঝাপসা নয়ন, কাপা কাপা ঠোঁট নেড়ে স্নেহা বিটবিট করে বলে ওঠে, ইচ্ছে তো করে নিজেকে সান্ত্বনা দিতে, বলতে, দুনিয়াতে পাইনি তো কি হয়েছে, হাসরের ময়দানে তাকে পাওয়ার দাবি নিয়ে দাঁড়াব। কিন্তু আমি তো জানি সেখানেও তাকে আমি পাব না। দুনিয়া পরকাল হাসর সবখানেই সে নূপুরের। আমি স্নেহা বরাবরই অসহায়। গান শেষ হতে নয়ন বলে ওঠে, বল্টু তোর ভাবিকে কল কর, তার সঙ্গে একটু কথা বলি। সত্যি সত্যি বল্টু নূপুরকে কল করে। রিং হওয়ার সঙ্গে সঙ্গে কলখানা রিসিভ হয়। ওপাশ থেকে হ্যালো বলতেই নয়ন বলে ওঠে, আই নিড ইউ চাঁদ। প্রচণ্ড রোমান্স করতে ইচ্ছে করছে। তোমার ব্যালকনির দরজা খোলা রেখো, আমি আসছি। বল্টু আমি ঠিক কত % খারাপ? নয়নের এহেম প্রশ্নের চট করে জবাব দিতে পারে না বল্টু। তার নজরে নয়ন তালুকদার পৃথিবীর সব থেকে ভালো মানুষ। তার থেকে ভালো আর কেউ নেই। তবে বাকিদের কাছে এই মানুষটা খারাপ। বল্টু মাঝে মধ্যে চিন্তা করে, সে আমার সাথে যেমন আচরণ করে বাকি সবার সাথে তেমন কেন করে না? তবে কি নয়ন তালুকদার শুধু এবং শুধুমাত্র বল্টুকেই ভালোবাসে? ভাবতেই বুকের ভেতরে শীতলতা অনুভব করে। হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। নয়ন সিগারেট টান দিতে দিতে বল্টুর মুখ পানে তাকায়। তাকে হাসতে দেখে কপাল কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড বল্টু? ভাই আপনি ভালো, খুব ভালো আপনি। নয়ন ঠোঁট বাঁকায়। হাত ঘড়িতে নজর বুলায়। রাত 2:05। সেই সন্ধ্যা থেকে একইভাবে এখানে বসে আছে সে। আর বল্টু তার পাশে দাঁড়িয়ে আছে। এতটা সময় দাঁড়িয়ে থাকার জন্য হয়তো বল্টুর পায়ে ব্যথা করছে। নয়ন অবশ্যই তাকে বেশ কয়েকবার বসতে বলেছে। কিন্তু বল্টু বসতে নারাজ। ভাই একটা কথা বলি? নয়ন জবাব দেয় না। সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে আছে। হয়তো গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। অনুমতি না পেয়ে দমে যায় না বল্টু। বরং কণ্ঠে খাত নামিয়ে বলে ওঠে,
ভাবির বাড়িতে যাইতে চাইলেন না? গেলেন না কেন? নয়ন ঠোঁট বাঁকিয়ে হাসে। ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট বের করে আসমান পানে তাকায়। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, চাইলেই কি আর সব করা যায়? আমার বস চাইলেই সব করা যায়। প্রসঙ্গ যখন চাঁদ, তখন আমার। বাকিটা শেষ করার আগেই স্নেহা ব্যস্ত পায়ে ছুটে আসে নয়নের নিকটে। হাঁপাতে হাঁপাতে বলে, চাঁদের ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু সে ইনোসেন্ট। স্নেহার চোখ দুটো টলমল করছে। যখন তখন দু গাল বেয়ে টপ টপ করে অশ্রুকণা গড়িয়ে পড়বে। নয়ন ছোট ছোট নয়নে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে কান্না ভেজা মুখপানে। আপনি কিছু করুন নয়ন। চাঁদ কল করছে আপনাকে। ধরুন প্লিজ। এবারেও জবাব নেই নয়নের মুখে। চতুর স্নেহা ঠিক বুঝে যায় নেহালকে পুলিশে ধরার পেছনে নয়নের হাত রয়েছে। অভির সঙ্গে নুপুরের ভাইয়ের সম্পর্ক ভালো বলে তাকে পুলিশে ধরিয়ে দিলেন। চোয়াল শক্ত হয়ে ওঠে নয়নের। ধমকের স্বরে বলে, আমার চোখের সামনে থেকে সরে যা। বিরক্ত লাগছে তোকে? এমনটা হলে কিন্তু নুপুর আপনাকে ছাড়বে না। ওকে চিনেন না আপনি? কথা শেষ করে স্নেহা চলে যায়। নুপুর মানিকগঞ্জ সদর থানার সামনে দাঁড়িয়ে আছে। রাত তো অনেক হয়েছে। মেয়েটা একা, যদি কোনে বিপদ হয়ে যায়। তাই তাকে সঙ্গ দেওয়ার জন্য স্নেহাও ছোটে থানার উদ্দেশ্যে। অথচ বোকা স্নেহা জানেই না নুপুরকে পাহারা দেওয়ার জন্য থানার আশেপাশে 50 জন লোক রাখা রয়েছে। একটা ফুলের টোকাও পড়বে না নুপুরের গায়ে। বল্টু স্নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি যাবেন না ভাই? ভাবির এখন আপনাকে খুব দরকার। নয়ন জবাব দেয় না। পাশে থাকা গিটারটা নিয়ে টুংটাং আওয়াজ তুলে তাতে। তারপর মৃদু সুরে গেয়ে ওঠে, আমি আবার ক্লান্ত পথচারী। এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই। মেনে নিলেও কি মেনে নিতে পারি? ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই। যেই ঘুরে তাকাই, কেমন জানি আলাদা আলাদা সব। আজকের রাতটা ছিল নুপুরের পরিবারের জন্য দুঃস্বপ্ন। সোনিয়া বিরিয়ানি রান্না করেছিল। অভি, নাসির এবং নেহাল খেতে বসেছে। সন্ধ্যায় চা খেতে খেতে তিনজন বেশ অনেকটা সময় গল্পের আসর মজিয়েছিল। এখনও তাদের গল্প শেষ হয়নি। খেতে খেতে এটা সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছে তারা। নুপুর সালাদ কেটে সবে টেবিলে নামিয়েছে তখনই পুলিশের গাড়ির শব্দ ভেসে আসে। তাদের বাড়ির সামনেই থামানো হয় গাড়ি। এবং মুহূর্তেই 10-12 জন পুলিশ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। খেতে থাকা নেহালের হাতে হাতকড়া পরিয়ে দেয়। আর অভিকে দুজন মিলে জাপটে ধরে। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দুজনকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। নাসির জানে তার ছেলে কোনো অপরাধ করেনি। রাজনৈতিক কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হলো। হয়তো আর কোনোদিনও ফিরবে না। একমাত্র সন্তানকে হারিয়ে ফেল সে। ভাবতেই বুকে ব্যথা শুরু হয়ে যায়। এবং মুহূর্তেই সেটা স্ট্রোকে পরিণত হয়। প্রচণ্ড ঘাম ঝরতে থাকে। ঘাড়ের রগ ফুলে ওঠে। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়ে ফ্লোরে। নুপুর ভাইজের পিছনে চলে গেলেও সোনিয়া বেগম স্বামীকে জড়িয়ে কেঁদে ওঠে। তার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে মানুষজন আসে এবং নাসিরকে ধরাধরি করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। নুপুর পুলিশের গাড়ির পেছনে দৌড়াতে থাকে। নিজের শরীরের যতটুকু শক্তি ছিল সবটা প্রয়োগ করে সে দৌড়ায়। জুতো জোড়া পায়ে চাপানোর সময় পায়নি। পিস থালা রাস্তার সংঘর্ষে পায়ের পাতায় কয়েক জায়গা জখম হয়ে যায়। সেখান হতে রক্ত গড়াতে থাকে। কিন্তু সেদিকে খেয়াল নেই নুপুরের। নায়েব তালুকদার এসেছে পতিতালয়ের এই ছোট্ট বাড়িতে। তার দুহাত ভর্তি ছিল হাজার রকমের খাবার জিনিস। সাথে ছিল কিছু সংখ্যক দেহরক্ষী। আবিরও ছিল সঙ্গে। আনুর জন্য আলাদা একটা কক্ষ দেয়া হয়েছে। সারাটা সময় সে ওই কক্ষেই বসে থাকে। বাইরের আলো বাতাস তার আর ভালো লাগে না। মানুষের আনাগোনা তো একদমই পছন্দ নয়। তবে আজকে অনেক দিন পরে আবিরের কণ্ঠস্বর কক্ষে জানালা দিয়ে উকি দেয়া। প্রথমেই নজর পড়ে আবিরের দিকে। নায়েব তালুকদারের পাশে দাঁড়িয়ে আছে। দুজনের উচ্চতা সমান সমান। গায়ের রংটাও একই রকম। চেহারায়ও অনেকটা মিল পাওয়া যায় ভালোভাবে খেয়াল করলে। আনু খেয়াল করে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে দুজনকেই। বেহায়া আঁখি পল্লব ভিজে উঠতে চায়। তবে আনু কড়া ধমক দিয়ে তাকে থামায়।
মেয়ে মানুষের এতটা বেহায়া হওয়া উচিত নয়। দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি ঘুরিয়ে নেয়া আনু জানলাটা বন্ধ করে শব্দ করে মনে মনে বলে, যতটা যন্ত্রণা তুমি আমায় দিয়েছ তার থেকে দ্বিগুণ বেশি যন্ত্রণা তুমি পাবে। আমার চোখের প্রতিটা ফোঁটা পানির হিসেব দিতে হবে তোমাকে। আমার সুন্দর জীবনটাকে নষ্ট করার অপরাধে তোমার মরণব্যাধি অসুখ হবে। বাঁচার জন্য ছটফট করতে থাকবে তুমি। অনবরত ক্ষমা চাইবে আমার কাছে। কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। কোনোদিনও না। কক্ষণও না। নায়েব তালুকদারকে দেখে সীমা খুশি হল কিনা বোঝা গেল না। তবে ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে বলে ওঠে, হঠাৎ এখানে আসার কারণ? নায়েব তালুকদার তার পেছনে থাকা গার্ডদের দিকে তাকায় এবং বলে, তোমরা এখানেই দাঁড়াও, 5 মিনিটে আসছি আমি। বলেই পায়ের জুতো জোড়া খুলে সীমার ছোট্ট কুটিরে ঢুকে পড়ে। আবির দরজার সামনে দাঁড়িয়ে থাকে। নায়েব খাটের উপর পা তুলে বসে হাতে থাকা ছোট্ট ব্যাগখানা সীমার দিকে বাড়ি দিয়ে বলে, তোমাকে অনেক দিন দেখি না, তাই দেখতে আসলাম। তাচ্ছিল্য হাসে সীমা। তাকে যে দেখতে আসেনি এটা ভালো করেই জানে সে। উদ্দেশ্য ভয়ঙ্কর। না হলে নির্বাচনের প্রস্তুতি ছেড়ে এখানে ছুটে আসত না স্বার্থপর লোভী মন্ত্রী। এখানে ডায়মন্ডের নেকলেস আছে। এটা তোমার। আমি বড্ড লোভী। সামান্য ডায়মন্ড দিয়ে আমাকে কেনা যাবে না। তাহলে কি চাই তোমার? মুক্তি। এখানে আমি আর থাকতে পারছি না। দম বন্ধ হয়ে আসে আমার। কি এমন পাপ করেছিলাম আমি? শুধু তো একটু সংসার করার স্বপ্ন দেখেছিলাম। বিরক্ত হল নায়েব। হাতে তার সময় কম। যত দ্রুত সম্ভব কথা শেষ করে ফিরতে হবে তাকে। সীমা, এখানে যতগুলো মেয়ে আছে আমি তাদের বিদেশে প্রচার করতে চাই। কালকে ক্লায়েন্ট আসবে। তুমি নিজ দায়িত্বে মেয়েদের তৈরি করবা। আমি পারব না। নায়েব তালুকদারকে না বলার সাহস হয় কি করে তোমার? কি করবেন আপনি? মেরে ফেলবেন? ফেলুন। বাঁকা হাসে নায়েব। বিছানা থেকে নেমে সীমার গালে হাত রাখে। ঠিক আছে। তুমি যা চাচ্ছ তাই হবে। বলেই পক্ষ থেকে বেরিয়ে যায়। জুতো জোড়া পরিধান করে চলে যেতে থাকে পতিতালয় নামক এই অভিশপ্ত স্থান থেকে। যেতে যেতে নিজের গার্ডের কিছু একটা ইশারা করে। তারা সীমার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। চমকে উঠে আবির। এখন ঠিক কি হতে পারে ভাবতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। চিৎকার করে ওঠে। দরজায় কড়া নাড়তে নাড়তে বলে, তোমরা দরজা খোলো। আমার খালাম্নিকে কাছে যেতে দাও। আবিরের আর্তনাদে সকলেই তাদের কক্ষ থেকে বেরিয়ে আসে। আনুও বের হয়। কক্ষের ভেতর থেকে সীমা বেগমের আর্তনাদ এবং কক্ষের বাইরে আবিরে চিৎকারে আনুর কলিজা মোচ দিয়ে ওঠে। আমার ভাইয়ের কি অপরাধ? তাকে কেন অ্যারেস্ট করা হল? মানিকগঞ্জ সদর থানার এসিপি আশিক রহমানকে প্রশ্ন করে নূপুর। তোর চোখে ভয়ের ছিটেফোঁটাও নেই? সারারাত থানার বাইরে দাঁড়িয়েছিল। এক পা নড়েনি সে। আমার ভাইয়ের কি অপরাধ? তাকে কেন অ্যারেস্ট করা হল? মানিকগঞ্জ সদর থানার এসিপি আশিক রহমানকে প্রশ্ন করে নূপুর। তোর চোখে ভয়ের ছিটেফোঁটাও নেই? সারারাত থানার বাইরে দাঁড়িয়েছিল। এক পা নড়েনি। আশিক জবাব দেয়, প্রধানমন্ত্রীর ছেলে অবি চৌধুরীর সুপারিশে এমপি শাহাবুদ্দিনকে হত্যা করেছে আপনার ভাই। যথাযোগ্য প্রমাণ রয়েছে আমাদের কাছে। আশ্চর্য হয় নূপুর। কি বলছে এসব? হত্যা করল কে? আর নাম দিচ্ছে কার? এসব কিছু নায়েব তালুকদারের কারসাজি। চোয়াল শক্ত হয় নূপুরের। হাত মুষ্টিবদ্ধ করে। কি প্রমাণ রয়েছে আমাকে দেখান। একেবারে কোর্টেই প্রমাণ পেশ করা হবে। আপনি প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না। ওকে ডিস্টার্ব করব না। নিজে হাতে লিখে একটা লিখিত দেন। আমার ভাইকে যদি গুম করে দেওয়া হয় তাহলে তার দায়ভার আপনার। আপনি নিজেই গুম করবেন। আশিক ঘাবড়ায়। কপাল কুঁচকে বলে, গুম করা কেন হবে? কারণ আপনারা ঘুষ খাওয়া কুকুর। নায়েব তালুকদার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়েছে আর আমার ভাইকে খুনের আসামি বানিয়ে ধরে নিয়ে এসেছেন। এরপর আরও কিছু টাকা দিবে আর আপনি গুম করে দিবেন। আপনাদের খুব ভালো করে চিনি আমি। পা চাটা কুকুর। রেগে যায় আশিক। টেবিলের থাপ্পড় মেরে দাঁড়িয়ে পড়ে। চোখ পাকিয়ে নূপুরের পানি তাকিয়ে ফিসফিস করে বলে,
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভুলে যাবেন না আপনি থানায় দাঁড়িয়ে আছেন। পুলিশের সাথে বেয়াদবি করার অপরাধে এক্ষুনি আপনাকে লকআপে পুরতে পারি। পারবেন না। আমাকে অবলা নারী ভাববেন না। আপনি যদি লিখিত না দেন তাহলে এ থানা থেকে আমি নড়ব না। আর মানিকগঞ্জের যত মানুষ আছে সবাইকে জোর করে আন্দোলন বসাবো থানার সামনে। না হয় আপনাকে খুন করে আমিও লকাতে বসে থাকব। আশিক শুকনো ঢোক গিলে টেবিল থেকে খাতা কলম নিয়ে লিখে দেয় নূপুর যা যা বলছে। লেখা শেষ হলে কাগজটা নূপুরের দিকে এগিয়ে যায়। ও সেটা নিয়ে থানা থেকে বের হয়। স্নেহা নেহালকে ছাড়ানোর জন্য উকিল হায়ার করে নিয়ে এসেছে। সবেই থানায় ঢুকবে তখনই নূপুরকে বেরিয়ে আসতে দেখে। চাঁদ দেখো, অ্যাডভোকেট নিয়ে এসেছি আমি। তোমার ভাইকে এখন জামিন করিয়ে নিয়ে যেতে পারবে। নূপুর বলে, আমি এক্ষুনি নয়ন তালুকদারের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ করবে, তার আগে তোমার ভাইকে যেমন করানো দরকার। দেবে না জামিন। যতক্ষণ না নায়েব তালুকদার ছাড়তে বলবে ততক্ষণ কোনো উকিলই পারবে না আমার ভাইকে ছাড়াতে। বলেই বড়বড় পা ফেলে চলে যায় নূপুর। প্রথমে মুনু মেডিকেল হাসপাতালে যায়। সেখানে তার বাবাকে ভর্তি করে রাখা হয়েছে। অবস্থা খুব একটা ভালো না। যখন তখন যা খুশি ঘটে যেতে পারে। পতিতালয়ের ছোট্ট ছোট্ট ঘরের সামনে ছোট একটা উঠোন রয়েছে। সেই উঠোনের খেজুর পাতার পার্টি বিছিয়ে সুমিকে শুনিয়ে রাখা হয়েছে। কিছু মুহূর্ত আগে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন সে। নায়েব তালুকদারের বডিগার্ডের অতিরিক্ত শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে দেহ হতে প্রাণখানা বেরিয়ে গেছে। কারো চোখে কোনো পানি নেই। আফসোস নেই কারো মধ্যে। যেন যেটা হয়েছে ভালোই হয়েছে। এ পৃথিবীটা তাদের জন্য না। এখান থেকে যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে ততই ভালো। আবির শুধু কাঁদছে। সুমির দেহখানা ধরে চিৎকার করে কাঁদছে। তার কান্নায় কলিজা কেঁপে উঠছে পতিতালয়ে থাকা প্রতিটা মেয়ের। বৃষ্টি আনুর পাশে গিয়ে দাঁড়ায়। চোখ ভর্তি পানি তার। ভীষণ কষ্ট হচ্ছে। না না, আবিরের জন্য না। এই জানোয়ারের কান্নায় বৃষ্টির একটুও খারাপ লাগছে না। এই নরকে যবে থেকে এসেছে তবে থেকেই সুমিকে দেখছে। ভীষণ কঠিন একজন মানুষ। তবে কেয়ারিং। মায়ের মতোই যত্ন করেছে সবগুলো মেয়ের। শুধু পারেনি এই নরক থেকে বাঁচাতে। আজকে থেকে তাদের মাথার উপরের ছাদ চলে গেল। ভরসার মানুষটা চলে গেল। বড্ড একা হয়ে গেল সবগুলো মেয়ে। তাদের আর আগলে রাখার মতো কেউ রইল না। আনু এক কোনায় দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আবিরের মুখ পানে। এতিমের মতো কাঁদছে লোকটা। পাগলের মতো বিলাপ বকছে। ঠিক যেমনভাবে আনু কেঁদেছিল। যতটা দুঃখ আনুর চোখে মুখে ফুটে উঠেছিল ঠিক ততটাই দুঃখ আবিরের চোখে মুখে। মায়া হওয়া উচিত ছিল কি? নির্লজ্জ বেহায়ের মতো লোকটার সামনে দাঁড়িয়ে আঁচল দিয়ে তার চোখের পানি মুছিয়ে বলা উচিত ছিল, কাঁদিয়েন না, আপনার কান্না আমার সহ্য হয় না। নিজের ভাবনায় হাসি পায় আনুর। মুখে হাত দিয়ে মৃদু শব্দে হেসে ওঠে। বিড়বিড় করে বলে, আমি এক আকাশ সমান ভালোবেসেও আপনাকে ধরে রাখতে পারিনি। অন্ধের মতো বিশ্বাস করেও আপনার মন পাইনি। পাগলের মতো আহাজারি করেও আপনার সঙ্গে থাকতে পারিনি। আফসোস নেই। তবে অভিযোগ আছে। আর আমার অভিযোগই আপনাকে সারা জীবন কাঁদবে। ঠিক এভাবেই। আর 5টা সাধারণ মানুষের মতো সুস্থ স্বাভাবিক জানায়া হয় না সুমির। পতিতালয়ের বেশ্যাদের জানাজাতে কেউ অংশগ্রহণ করবে না। কোনো গোরস্থানে তাকে কবর দেওয়া যাবে না। আবির কয়েকটা গোরস্থানে ঘোরাঘুরি করে। মসজিদের ইমাম সাহেবের হাতে পায়ে ধরে। তারা জবাবই দেয় না আবিরের কথার। শেষমেশ বাধ্য হয়েই সুমির লাশ ভাসিয়ে দিতে হয় পদ্মা নদীতে। এক মুঠো মাটি তার কপালে জোটে না। এতটাই খারাপ ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছিল সে। আবিরের মুখোমুখি এসে দাঁড়ায় আনু। বুকে হাত গুজে চোখে চোখ রেখে বলে, বউ বানানোর স্বপ্ন দেখিয়ে বেশ্যা বানাই দিলা? সুন্দর একটা ঘর উপহার দেওয়ার লোভ দেখিয়ে পতিতালয়ের সদস্য বানিয়ে দিলে? দেখলে তো তোমার খালার পরিস্থিতি। আমারও এমন অবস্থা হবে। একটে জানায়া বা মাটি ভাগ্যে জুটবে না। তুমিই আমার ভাগ্য থেকে এসব উঠিয়ে নিলে। তোমায় মাপ করে দেওয়া উচিত। আবির জবাব দেয় না। আনু আবার বলে, আমি কোনো পাপ করিনি আবির। তাই আমাকে এখানে বেশি দিন থাকতে হবে না। আমি বেরব। আমার ভালো দিন আসবে। আমি আবার মাথা উঁচু করে বাঁচব। তুমি দেখে নিও। মিলিয়ে নিও।
তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নূপুর। তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গার্ডরা কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। নয়ন নিজ কক্ষের বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের ভাঁজে সিগারেট। দৃষ্টি নূপুরের পানেই। সে জানত তার চাঁদ আসবে। তাকে আসতেই হতো। স্নেহা অনবরত ঝগড়া করে চলেছে দারোয়ানদের সাথে। তার কথা হচ্ছে নূপুরকে ভেতরে ঢুকতে দিতেই হবে। তবে স্নেহার কথাও শুনছে না তারা। নূপুর মাথা উঁচু করে নয়নের দিকে তাকিয়ে আছে। নয়নও তাকিয়ে আছে। চোখে চোখে যেন তাদের অনেক আলাপ চলছে। তাকে ভেতরে আসতে দিন। সি ইজ মাই বেড পার্টনার। হঠাৎ নয়ন বলে ওঠে। নূপুর অন্য দিনের মতো চুপ থাকে না। সেও তীব্র প্রতিবাদের সুরে বলে ওঠে। স্ত্রীদের অসম্মান করা তালুকদার বাড়ির বংশগত রীতি। বুকে বউ বলতে তাদের বিবেকে বাধে। কারণ বাইরে রক্ষিতা থাকে অনেক। তবে আমি বউ বা বেড পার্টনার কোনো পরিচয়ে এখানে আসিনি। এসেছি জানোয়ারদের মানুষ বানাতে। সীমার কক্ষে নীল রঙের সুন্দর একটা ডায়েরি খুঁজে পেয়েছে আনু। ডায়েরির উপরের পৃষ্ঠ লিখা রয়েছে নষ্ট জীবন গো। কিন্তু ভেতরে রয়েছে সুন্দর একটা গল্প। এক চঞ্চল কিশোরীর পরিবারের মিষ্টি কাহিনী। 2 বোন এবং 2 ভাই বাবা মা নিয়েই ছিল সুমির সংসার। বিলাসিতা না থাকলেও সুখের কোনো কমতি ছিল না। বাবা প্রচণ্ড কষ্ট করে সকলের মুখে দুবেলা খাবার তুলে দিত। কিন্তু এমন জীবন সুমির পছন্দ ছিল না। তার স্বপ্ন ছিল বড় হবে, বড়লোক হবে, বাবার দুঃখ কমাবে। কলেজে পা রাখার সাথে সাথেই নিজে কিছু করার উদ্দেশ্যে চাকরি খুঁজতে থাকে। ভাবে টিউশনি করাবে। তখনই তার দেখা হয়ে যায় আমিনার সঙ্গে। কিছু মুহূর্তেই দুজনের খুব ভাব হয়। এক পর্যায়ে সুমি আমিনাকে জানায় সে টিউশনি খুঁজছে গু। সঙ্গে সঙ্গে আমিনা প্রস্তাব দেয় তার ছেলেকে পড়াতে। নয়ন তখন ক্লাস 5 পড়ে। পরের দিন সকাল 7টা থেকে সুমি তালুকদার বাড়িতে নয়ন তালুকদারকে পড়াতে যাবে। ভীষণ খুশি ছিল সে। মাস শেষে 5,000 টাকা পাবে। যা দিয়ে তাদের গোটা একটা সংসার চলবে। এবার বুঝিয়ে অভাব অনটন দূর হবে। বাড়ি ফিরে বাবা মা এবং ভাইবোনদের জানায়। তারাও খুব খুশি হয়। পরের দিন নিয়মমাফিক নয়ন তালুকদারকে পড়াতে চায় সুমি। ভীষণ আদুর রাজপুত্রকে দেখে কি যে খুশি লাগে সুমি। তবে বাচ্চাটা গম্ভীর। হাসে না, কথা বলে না। চুপচাপ নিজের পড়া করতে থাকে। সুমি অনেক চেষ্টা করে তার সঙ্গে কথা বলার ভাব জমানোর, তাকে একটু আদর করার। কিন্তু ছুঁয়ে দেওয়ার সৌভাগ্য হয় না। 4-5 দিন পড়ানোর পরে হঠাৎ মজনু তালুকদারের চোখে পড়ে যায় সে। তিনি কেমন খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকত সুমির পানে। যেন এখনই আর পড়তে পারে না আনু। বৃষ্টির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এদিকেই আসছে। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি হাতের উল্টো পিঠে মুছে খুবই আলগোছে ডায়েরিখানা লুকিয়ে ফেলে। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। আমি জানতাম তুমি এখানে আছো। কোথায় কোথায় খুঁজেছি তোমায়। বৃষ্টি কক্ষে ঢুকতে ঢুকতে বলে। আনু একটু হাসার চেষ্টা করে বলে। কিছু বলবে বৃষ্টি? কেন খুঁজছিলে? বৃষ্টি আনুর পাশে বসে। তাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে। পালাবে আনু? আজকে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। চাইলেই আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি। তুমি পালাও। আমি কোথাও যাব না। কিন্তু কেন? এই নরক থেকে মুক্তি পেতে চাও না? আমরা এখান থেকে চলে গিয়ে ঢাকার শহরে যাব। সেখানে গার্মেন্টস বা কোথায় একটা চাকরি নিব। খুব সুন্দরভাবে জীবন চলে যাবে। চলো না পালাই। আনু মনে মনে বলে। পালিয়ে গেলে তো হেরে গেলাম। আমি আর হারতে চাই না। এসবের শেষ দেখতে চাই। আমাকে ঠকানো প্রত্যেকটা মানুষকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। জীবন তো নষ্ট হয়েছেই। সমাজের চোখে কলঙ্কিনী হয়েছি। এই কলঙ্কের দাগ কখনো মুছবে না। বৃষ্টি আনুকে ধাক্কা দিয়ে বলে। কি ভাবছ? পালাবে না? সুস্থ সমাজে বসবাস করার অনুমতি নেই আমাদের। এখান থেকে বেরোলে মানুষ বাঁকা চোখে দেখবে। কুটু কথা শোনাবে। আমাদের জন্য আমাদের পরিবার বিপদে পড়তে পারে। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি যে আমরা আর কোনোদিনও এখান থেকে বের হতে পারব না। কখনোই না। এটাই আমাদের শেষ ঠিকানা। যে আশাটুকু মনে পুষে আনুর কাছে এসেছিল মুহূর্তেই সেই আশাটুকু গায়েব হয়ে যায়। চোখে মুখে ভর করে এক রাশ হতাশা।
একটা জীবন তাহলে এভাবেই কেটে যাবে। একটা সুন্দর সংসার, সুস্থ জীবন কখনোই পাওয়া হবে না। নূপুরকে দেখে আমিনা বেগম বেশ খুশি হয়। সে ড্রয়িং রুমে বসে আয়াশকে খাওয়াচ্ছিল। নূপুর সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমিনা হাসি মুখে শুধায়, নূপুর, ভালো আছো? জবাবে একটুখানি হাসার চেষ্টা করে নূপুর। তারপর বড় বড় পা ফেলে নয়নের কক্ষের পানে ছোটে। দরজা খোলাই ছিল বিধায় খুব সহজেই কক্ষে ঢুকে পড়ে। নয়ন ফ্লোরে মাথা রেখে সোফার উপর পা রেখে শুয়ে আছে। ঠোঁটের ভাঁজে সিগারেট, বুকের উপর গিটার। আঁখি পল্লব বন্ধ করে মনের সুখে সিগারেটে টান দিচ্ছে আর গিটারে টুংটাং আওয়াজ তুলছে। নূপুর নয়নের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, কি চাই আপনার? চোখ খুলে নয়ন কিছু মুহূর্ত পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে নূপুরের মুখ পানে। পরমুহূর্তে দৃষ্টি সরিয়ে গিটার নামিয়ে সোজা হয়ে বসে। বা হাতে বড় চুলগুলো পেছনে ঠেলে ডান হাতে ঠোঁটের ফাঁকা থেকে সিগারেট হাতে নেয়। গম্ভীর স্বরে বলে ওঠে, অভির সাথে তোর কি সম্পর্ক? নূপুরের কপালে ভাঁজ পড়ে। আশ্চর্য, তার সাথে আমার কি সম্পর্ক থাকবে? সে আমার ভাইজের বন্ধু। আর তাছাড়াও তার সাথে আমার সম্পর্ক থাকলে আপনার কি? কে আপনি? নয়ন জবাব দেয় না। পুনরায় সিগারেট খাওয়া শুরু করে। নূপুর বিরক্ত হয়। আমার ভাইকে কেন পুলিশ ধরল? তার কি দোষ? আমি পুলিশ নই। থানায় গিয়ে জিজ্ঞেস করো। আপনার জন্যই পুলিশ আমার ভাইকে ধরেছে। এসব কিছু আপনার পরিকল্পনা। আমাকে ভাঙতে আমার পরিবারের উপরে অ্যাটাক করছেন। আমার মতো সাধারণ একটা মেয়ের সাথে কিসের শত্রুতা আপনার? কেন করছেন এমন? বলতে বলতে কেঁদে ফেলে নূপুর। হাঁটু মুড়ে বসে পড়ে নয়নের পাশে। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না নয়ন তালুকদার। কখনো না। আপনার জন্য আমার শুধু ক্ষতি হল। নূপুর থামে। ডান হাত বাড়িয়ে নয়নের গালে রাখে। বড্ড মায়া মায়া স্বর বলে, আমাকে দুঃখ দিয়ে, আমার ক্ষতি করে আপনি ঘুমান কি করে? ঘুম হয়? মাঝ রাতে প্রচণ্ড যন্ত্রণা হৃদয় কেঁপে ওঠে না? কখনো আফসোস হয় না? মনে হয় না মেয়েটাকে এক সেকেন্ডও শান্তি দিলাম না? আপনি তো আমার হাজব্যান্ড, তাই না? নয়ন নূপুরের হাতের উপর নিজের হাতখানা রাখে এবং বলে, আমার হয়ে থাকো না চাঁদ। আম্মুর মতো সংসার করো। ট্রাস্ট মি, আদরে মুড়িয়ে রাখব তোমায়। নূপুর তাচ্ছিল্য হাসে। নয়নের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। আপনার সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন না আপনি। অভি রাখে? হয়তো রাখে। আর যাই হোক আপনার মতো খারাপ নয় সে। চোয়াল শক্ত করে ফেলে নয়ন। হাত মুষ্টিবদ্ধ করে প্রচণ্ড শক্তি খাটিয়ে ফ্লোরে ঘুষি মারি। হাতের উল্টো পিঠে বেশ আঘাত পায়। ফেটে গিয়েছে কিছু জায়গায়। নূপুর চমকায়। একটুখানি পিছিয়ে বসে। নয়ন শক্ত গলায় বলে, গেট আউট ফ্রম মাই রুম। নূপুর কেঁপে ওঠে। তবুও দমে যায় না। বুকে সাহস সঞ্চয় করে বলে, আমার ভাইকে ছেড়ে দিন। এই খেলা এখানেই শেষ করুন। প্রয়োজনে আমরা এই শহর ছেড়ে চলে যাব। নির্বাচনের আগে তোর ভাই ছাড়া পাবে না। আর অভি দুনিয়াতে তার সময় শেষ। নূপুর বুঝে যায় শুধুই সে মাথা নিচু করতে এসেছিল। এই পাষাণ লোকটা তাকে সাহায্য করবে না। আপনি আমাকে চেনেন না। আমি কি করতে পারি সেটাও জানেন না। প্রতিশোধের খেলাটা তাহলে শুরু করে দেই? নয়ন সিগারেটে টান দিয়ে উদাস স্বরে বলে, প্রতিশোধের নেশায় ডুবলে তোমার অস্তিত্ব বিলীন করে ফেলতে দুবার ভাবব না। আমার অস্তিত্ব সেদিনই বিলীন হয়ে গেছে যেদিন আপনার সঙ্গে জীবন জুড়েছে। এতে সত্যি কথা বলি, ভেবেছিলাম বিয়ে হয়ে গেছে মানুষটা আমারই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রথমবার আবদার করেছিলাম আনুকে এনে দেওয়ার জন্য। আমি জানি আমি কি আপনার বাবা লুকিয়েছে। ভীষণ বাজে একটা জায়গায় রেখে এসেছে। আমার খুব বিশ্বাস ছিল আপনি বিশ্বাসটা জানেন না। আর যেভাবেই হোক আনুকে এনে দিবেন। পরে বুঝে গেলাম শুধু আপনার বাবা নয়, আপনিও খারাপ জায়গা সম্পর্কে অবগত। পাপীর সঙ্গে সংসার করা যায়, কিন্তু পাপের সঙ্গে নয়। পাপীকে ক্ষমা করা যায়, পাপকে নয়। আপনি নিজেই একটা পাপ। আপনাকে ক্ষমা করা মানে নিজেকে পাপী বলে ঘোষণা করা। চলে যেতে নেই নূপুর। নয়ন বলে ওঠে,
এই পাপিকে একদিন পাগলের মতো ভালোবাসবে তুমি। তার সঙ্গে পাওয়ার নেশায় ছটফট করবে। সেই দিন আসার আগে আমার মৃত্যু হোক। চলে যায় নূপুর। একটাবারও পেছন ঘুরে তাকায় না। ফ্লোরে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে কল করে কারো নাম্বারে। অবিকে আমি নিজে হাতে খুন করতে চাই। অবি এবং নয়ন মুখোমুখি বসে আছে। দুজনের সামনে কফির মগ রাখা। কেউ সেটা ছুঁয়ে দেখছে না। আসলে কফি খাওয়ার মুড নেই কারোরই। গুটি কয়েক পুলিশ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। বল্টু খানিকটা দূরে। সে এক প্রকার যুদ্ধ করেও নয়নের কাছাকাছি থাকতে পারেনি। বড্ড চিন্তা হচ্ছে। অবি যদি তার বশকে আঘাত করে? নেহালকে ছেড়ে দিন। আমরা কেউই আপনাদের রাজনীতি বিষয়ে কথা বলছি না, বলবো না। আমার বাবাও ইলেকশন থেকে সরে দাঁড়িয়েছে। আপনারা আপনাদের মতো থাকুন। আমাদের মতো থাকতে দিন। নয়ন ঠোঁট বাঁকায়। সিগারেটে দীর্ঘ টান দিয়ে নাক মুখে ধোঁয়া ওড়ায়। রাজনীতি আবার কি? তোকে রাজনীতি থেকে সরাতে আমার জাস্ট 2 সেকেন্ড লাগত। ঠিক আছে। সব মেনে নিলাম। এবার নেহালকে ছাড়ুন আর আমাদের। নয়ন অবিকে কথা শেষ করতে না দিয়ে বলে, আমাদের বলে কোনো কথা নেই। তুই একা। জাস্ট একা। চাঁদ, নেহাল ওরা আমার। আমি বলবো আমাদের। তুই আমাদের মাঝে থেকে এই মানিকগঞ্জ শহর থেকে অনেকটা দূরে চলে যাবি। অবশ্যই যাব। তবে নূপুর এবং তার পরিবারকে সাথে নিয়ে। নয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে। অতঃপর বল্টুকে ডেকে বলে ওঠে, বল্টু, চাঁদের নামটা পাল্টে দে। ও চাঁদ। আমার চাঁদ। ওর নাম চাঁদ। নয়নের চাঁদ। অ্যান্ড ইউ। অভির দিকে আঙুল তাক করে, তুই চাঁদ নামটা মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। তারপর পুলিশদের বলে, এই বাস্টার্ডকে গুম করে দে। জানে যেন না মরে। নির্বাচনের পরে আমি নিজে হাতে খুন করব ওকে। অন্তরালে আগুন। পর্ব 7। তানিশা সুলতান।